এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। আমার সঙ্গে আজ যোগ দিয়েছেন হাসিব আল ইসলাম, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আক্তার হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক, ডাকসু। আপনাদেরকে স্বাগত। এখন প্রকাশে আমরা আলোচনার নাম দিতে চেয়েছি বা দিয়েছি জুলাইয়ের তারুণ্য। তা জুলাই তো আমরা বলেছি জুলাই চলবে যতক্ষণ পর্যন্ত সংস্কার না হয়, এরকম একটা আপনারা বলেছেন সেই দাবি থেকে। এই যে তারুণ্য নিয়ে যদি কথা বলতে চাই, আমি আক্তারের কাছে যেতে চাই যে আপনি তো ডাকসুতে কাজ করেছেন। এবার যে ছাত্ররা যে মাঠে নেমে আসলো, আমরা দেখলাম যে শুধু এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্ত সারা দেশের যে শিক্ষার্থী, তাদের সাথে একটা আর্থিক সম্পর্ক তৈরি হলো। এই আত্মার সঙ্গে আত্মা মিলল কীভাবে, হৃদয়ের সঙ্গে হৃদয়ের এই মিলনটা কীভাবে হলো? আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা যারা তরুণ আছি এ প্রজন্মের, আমরা সবাই সবসময়ের জন্যে, এখন তো একটা বিশ্বায়নের যুগ, আমরা কিন্তু সেই বিশ্বায়নের কনসেপ্ট থেকেই পরস্পরের সঙ্গে একাত্ম। আবার একই সাথে মানুষ হিসেবে সকলের ন্যায়ের প্রতি একটা টান আছে, সেই টান থেকে কিন্তু আমরা একখানে হয়ে পড়েছি। আমরা দেখেছি এর আগেও বিভিন্ন সময় যখন আন্দোলনগুলো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা আন্দোলন হচ্ছে, আমরা দেখলাম যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষার্থীরা সেই আন্দোলনের পক্ষে তাদের সমর্থনগুলো ব্যক্ত করছে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী কোনো বিপদে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পক্ষে দাঁড়াচ্ছে। এই যে পারস্পরিক বোঝাপড়ার যে জায়গাটা, এই জায়গাটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, আর পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়, কলেজগুলোর মধ্যে একটা আত্মিক বন্ধন তৈরি করে দিয়েছে। শুধু তাই নয়, একেবারে শ্রমিক শ্রেণীর সাথেও আমাদের একটা আত্মিক সম্পর্ক তৈরি করে দিয়েছে। কারণ আমরা তো সমাজ থেকে কেউ বিচ্ছিন্ন না। আমি একজন ছাত্র, কিন্তু আমার চাচা তিনি হয়তো রিক্সা চালক, আমার বাবা তিনি হয়তো কৃষক। তো এইভাবে তো সমাজের মধ্যে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্কের জায়গা আছে, এবং আমরা সবাই ন্যায় বিচারের ভিত্তিতে একটা বাংলাদেশ দেখতে চাই। সে জায়গা থেকেও একটা সম্পর্কের জায়গায় তৈরি হয়েছে। আমি হাসিবের কাছে যেতে চাই যে আক্তার তো ডাকসুতে ছিলেন, তা এখন তো আমাদের ছাত্র রাজনীতির যে বিষয়টি আগে কলেজ পর্যায়ে ছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছিল, সেটা তো নেই। তাই তারপরেও এই যে ছাত্র রাজনীতির যে অনুশীলনটা ছিল, সেটা তো বন্ধ সব জায়গাতে। তারপরে আমরা রাজপথে এভাবে সোচ্চার যে দেখলাম, তা এই অনুশীলনটা কিভাবে হলো? আচ্ছা দেখুন, জুলাই বিপ্লবের মাধ্যমে, আমরা জুলাই বিপ্লব বলে থাকি, ছাত্র জনতার অভ্যুত্থানে শিক্ষার্থী জনতার রক্তের বিনিময়ে অর্জিত আমরা যেই অর্জনটা করেছি, একজন ফ্যাসিবাদের পতন আমরা নিশ্চিত করতে পেরেছি। তবে যে ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে সেটা কিন্তু এখনও রয়ে গেছে, সেটা আমরা বলতে চাই, বা আসলে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থাটা এখনও রয়ে গেছে। তো আমাদের যেই গণ অভ্যুত্থান ছিল বা আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানের ঘোষণাপত্রে আমরা খুবই সুস্পষ্টভাবে বলেছিলাম যে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত আমরা করব। আমাদের সেই লড়াইটা কিন্তু চালু আছে। এর মধ্যে যেই মানে দখলদারিত্ব ছাত্র রাজনীতির প্রভাবের মধ্যেই আসলে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজগুলো ছিল। এখন দেখুন, আসলে যখন একটা অভ্যুত্থান হয়েছে, সো অভ্যুত্থানের মাধ্যমে আসলে অনেক কিছুর পরিবর্তন হয়। আমরা বলেছি রাষ্ট্র সংস্কার, সেক্ষেত্রে ছাত্র রাজনীতির ক্ষেত্রে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে, নতুন একটা রাজনীতির ফরমেশন আসছে। আসলে সেই ফরমেশনটাকে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউই চাচ্ছে না, বা শিক্ষার্থীদের মধ্যে থেকে এই দাবিটা উঠে এসেছে যে হলে যেই দখলদারিত্বের ছাত্র রাজনীতি চলছিল বা দখলদারিত্বের এই ছাত্র রাজনীতির শিক্ষার্থীরা চাচ্ছে না। তারা কেন চাচ্ছে না? কারণ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে, এরপরে দেখা যাচ্ছে যে তাকে কোনো না কোনো একটা সরকার দলীয় যে ছাত্র সংগঠন আছে তাদের একটা পলিটিক্যাল স্লেভারির মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। তার আসলে মানবিক মর্যাদা বলতে কিছু থাকছে না, তার ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকছে না, এমনকি চিন্তার স্বাধীনতা পর্যন্ত সে কোনোভাবেই করতে পারছে না। তাকে কোনো মানে অন্য কোনো মতদর্শের পাঠচক্র বলেন বা যে কোনো আলোচনা বলেন, আড্ডা বলেন, সেগুলোতে যাওয়ার ব্যাপারে তাদের প্রতি নিষেধাজ্ঞা ছিল। শিক্ষার্থী হিসেবে তার যে দায়িত্বটা, জ্ঞান অর্জনটা, এটা কিন্তু সে আসলে কখনোই করতে পারতো না, এবং তাকে বিভিন্ন রাজনৈতিক স্বার্থের জন্য তাকে ব্যবহার করা হতো। তার পরীক্ষা বাদ দিয়ে, ক্লাস বাদ দিয়ে তাকে রাজনৈতিক প্রোগ্রামে আটকে রাখা হতো, এবং যদি সে রাজনৈতিক প্রোগ্রামগুলোতে না যেত তাহলে তাকে বিভিন্ন ট্যাগিং দিয়ে তাকে হচ্ছে রাতভর নির্যাতন থেকে শুরু করে শারীরিক মানসিক নির্যাতনের ঘটনাগুলো আসতো। সো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই রাজনীতিটা চলে আসছিল এতদিন পর্যন্ত, দখলদারিত্ব ছাত্র রাজনীতি বা লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি চলে আসছিল, সেই হল দখলের রাজনীতি, হল দখলের যে রাজনীতি, সেই রাজনীতির আসলে শিক্ষার্থীরা আসলে ট্রমাটাইজ। শিক্ষার্থীরা আর এরকম রাজনীতি দেখতে চায় না, তারা আসলে একটা নতুন রাজনীতির ফরমেশন চায়, নতুন রাজনীতির বন্দোবস্ত চায়। সেই রাজনীতিটা কেমন হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আলোচনা করছে। আলোচনার মাধ্যমে আমরা মনে করছি যে আসলে সমাধান উঠে আসবে। তো আক্তারের কাছে যেতে চাই যে যেই কথাটা হাসিব বলছিলেন, সেই জায়গা থেকে একটু বলা যে ওইটার ধারাবাহিকতা একটু বলতে, যে আন্দোলনটা যখন আপনারা শুরু করলেন, কোটাবিরোধী আন্দোলন, সেখানে কিন্তু বিভিন্ন নামে নামে আস্তে আস্তে ধাপে ধাপে আগলেন।
এই যে নামগুলো আগে আমরা দেখতাম যে আন্দোলনের নামগুলো বাংলায় হতো, বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকে, এবার একটু অন্যভাবে কেন আসলো, একটু ইংরেজি নাম দিয়ে শুরু হলো, এটা আমার একটু জানার আগ্রহ ছিল, আপনাদেরকে পেলাম, একটু জানতে চাচ্ছি। আন্দোলন যখন চলছে তখন আপনারা জানেন যে আন্দোলনের পিছনে থেকে অনেকে কাজ করেছেন। আমার বন্ধু মাহফুজ আবদুল্লাহ সে আন্দোলনের পেছনে থেকে কাজ করেছে, আরও অনেকেই আন্দোলনকে সাপোর্ট দিয়েছেন নানাবিধভাবে। তো এবারের যে আন্দোলন, সে আন্দোলনটাকে নতুন যে যুগ আছে সেই যুগের সঙ্গে সংগতিপূর্ণভাবে চালিয়ে নেবার জন্য আগের যেভাবে নামকরণগুলো করা হতো সেখান থেকে এবার ভিন্নতর একটা নামের দিকে আমরা আগালাম। বাংলা ব্লকেটের মতো নাম আসলো, আরও সুন্দর সুন্দর নামগুলো আসলো, এবং এই নামগুলো কিন্তু গ্রহণযোগ্যতা পেল এবং মানুষের মধ্যে নতুন একটা স্পিরিট তৈরি করলো। সেই স্পিরিটের জায়গা থেকে কিন্তু মানুষ আরও বেশি করে রাস্তায় আসার একটা সুযোগ পেল। এবং আমরা দেখলাম যে সারা দেশে মানুষ এই যখন সমন্বয়কদেরকে গুম করে রাখা হলো, তাদেরকে ডিবিতে নিয়ে গিয়ে রাখা হলো, সবাই রাস্তায় নেমে আসলেন এবং সবাই কিন্তু এটা বলতে শুরু করলেন যে তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। সবাই কিন্তু সে সময়টাতে এবারের যে আন্দোলন, সে আন্দোলনে আলাদা করে যখন কাউকে একক সমন্বয়ক করা হয়নি, সকলের একটা সমন্বয়কের দায়িত্ব ছিল যারা ফরমালি তখন ছিলেন, সেই জায়গাটাকে কিন্তু সবাই ধারণ করতে পেরেছে। এবারের আন্দোলনটা কিন্তু এই জায়গা থেকে একেবারে একটা ব্যতিক্রম চরিত্র ধারণ করেছে। সেই ব্যতিক্রমী চরিত্রটাই আন্দোলনকে সফলতাও দিয়েছে এবং আমরা মনে করি যে সামনের দিনে নতুন যে বন্দোবস্তের কথা ভাবা হচ্ছে সেই জায়গাটাতেও এই বিষয়গুলো আমাদেরকে প্রভাবিত করবে এবং আমরা একটা নতুন বন্দোবস্তের দিকে এগিয়ে যেতে পারবো। ব্লকেট থেকে তারপরে যে দ্রোহযাত্রা এভাবে আসলো, তারপরে এক দফা আসলো। আরেকটা বিষয় হচ্ছে যে এইটাও আক্তারের কাছেই একটু জানতে চাই, হাসিব যোগ করতে পারে যে অন্য সময় দেখা যাচ্ছে যে এককেন্দ্রিক একক নেতৃত্বের দিকে আসলে যে কোনো আন্দোলন চলে, কিন্তু এবার কিন্তু সেটা থাকলো না। এই চিন্তাটা বা এই সূত্রটা কেন? এর আগের যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনগুলোতে বেশিরভাগই দেখা গেছে যে একক কোনো নেতৃত্বের অধীনেই এটা হতো। তো আমাদের একটা ধারণার জায়গা ছিল যে যদি একক কোনো ব্যক্তিকে যদি সামনের দিকে নিয়ে আসা হয় তো তাকে হয়তো গুম করা যেতে পারে বা তাকে ভয়ভীতি দেখানো যেতে পারে, সেই ভয়টা যেমন আছে, একই সাথে একক ব্যক্তির কাছে যদি কেউ নির্ভর হয়ে পড়ে, কোনো একটা গোটা একটা গ্রুপ, গোটা একটা পরিসর যদি নির্ভর হয়ে পড়ে, তো তার কাছেই সব কিছু সঁপে দিতে হয় আসলে। তো তার মতি গতি বা তার মন মর্জির উপরে অনেক কিছু অনেক নির্ভর করে ফেলতে পারে। কিন্তু এবার দেখেন, যখন ডিবিতে নিয়ে গিয়ে 6 সমন্বয়ককে আটকে রাখা হয়েছে তখন কিন্তু বাইরে থেকে বাকি যারা ছিলেন আর কি, তারা কিন্তু আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যেতে পেরেছেন। অর্থাৎ একক কোনো অথরিটি কারো কাছে ছিল না। একক অথরিটি যখন না থাকে, মানে অনেক বিকল্প নিয়ে, হ্যাঁ, তখন কিন্তু আন্দোলন যেটা ন্যায্যতা সে দাবিটাকে বাস্তবায়ন করিয়ে নিয়ে আসা সহজ হয়, সেটা একটা কৌশলের জায়গা ছিল। হ্যাঁ, হাসিবের কি এই জায়গায় যোগ করার কিছু আছে কিনা, যে এই যে একক নেতৃত্ব না হয়ে সমন্বয়ক? আচ্ছা দেখুন, আসলে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতাম যে এতদিন কি হতো, যে আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমরা দেখতাম যে কেউ কোনো যৌক্তিক দাবি নিয়ে দাঁড়ালেও তাকে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগিং এবং ব্লেমিংয়ের শিকার করা হতো, বা রাজনৈতিক স্বার্থ আছে, রাজনৈতিক উদ্দেশ্য আছে, এইভাবে আন্দোলনটাকে না অন্য ভিন্ন খাতে প্রবাহের একটা মানে চক্রান্ত বা একটা ষড়যন্ত্র করা হতো। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যারা সিনিয়র ছিলেন, বিশেষ করে আক্তার ভাইকেও আমরা, আক্তার ভাই যেহেতু পলিটিক্যাল ফেস, তো আক্তার ভাইকে আমরা আন্দোলনের কৌশলে আমরা বলেছিলাম যে আপনি আমাদেরকে পিছন থেকে আমাদেরকে সাপোর্ট দেন, এবং আমরা যখন ধরেন যে আন্দোলনে যখন ক্রুশিয়াল মোমেন্টগুলো আসবে, যখন হচ্ছে মানে জেল জুলুমের দিকেও হতে পারে, এটা আমরা আসলে মেনে নিয়েছি, কারণ আওয়ামী লীগ দুঃশাসন আমলে এই ব্যাপারগুলো খুবই কমন হয়ে পড়েছিল যে কোনো আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে। সো তাকে আমরা বলেছিলাম যে ভাই আপনি পিছন থেকে থাকেন, আমরা যখন হচ্ছে জেলে যাব, আমাদের সার্বিক পরামর্শ কিন্তু আক্তার ভাই দিয়েছেন, আমাদের অনেক সিনিয়র ভাইরা ছিল তারা দিয়েছেন, এবং আন্দোলনে আমরা ঠিক করেছিলাম কি সিনিয়রদের একটা মানে ছিল, আমাদের কয়েকটা স্তর ছিল, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার পর্যন্ত আমাদের ঠিক ছিল যে ফার্স্ট লেয়ার যদি মানে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় তাহলে সেকেন্ড লেয়ার নেতৃত্ব দেবে, এবং সেকেন্ড লেয়ারে ম্যানেজ করারও তো একটা, হ্যাঁ, তাহলে থার্ড লেয়ার নেতৃত্ব দেবে, আবার এদেরকে বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য পিছন থেকে একটা সিনিয়র গ্রুপ থাকবে। মানে এইভাবে কিন্তু আন্দোলনটাকে সাজানো হয়েছিল যাতে করে এই আন্দোলনটা শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি আছে সেই যৌক্তিক দাবিতে যে কোনো উপায়ে বাস্তবায়ন করে নিয়ে আসা যায়। এই ছিল আন্দোলনের কৌশল আর কি। এবং সেখানে আমরা একটা জিনিস তো দেখলাম যে ওই জায়গায় আপনারা সফল হয়েছেন যে এই যে সমন্বয়কদের মধ্যে অসমন্বয়টা সেভাবে আসলে দেখা যায়নি। হ্যাঁ, একেবারে দারুণভাবে যারা সামনের ফেস ছিলেন তারাও যেভাবে কাজ করেছেন, মিডিয়াতে এসেছেন, কথা বলেছেন, কিন্তু যারা পেছনে থেকে কাজগুলো করেছেন তারাও সারা দেশে সবাইকে অর্গানাইজ করা, সবাইকে মেসেজগুলো পৌঁছে দেওয়া, যখন এমনকি ইন্টারনেট চলছে না সেই সময়টাতে শুধুমাত্র সেলুলার ফোন ব্যবহার করে মেসেজ পাঠিয়ে দেওয়া, এই কাজগুলো তো তারা যে করতে পেরেছেন, এটা কিন্তু আমাদের আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে এসেছে। এটা কিন্তু খুবই অর্গানাইজড একটা ওয়েতে করা সম্ভব হয়েছে। কারণটা হলো এখানে একক কোনো ব্যক্তিকে টার্গেট করে
তাকে এখান থেকে আউট করে দিয়ে বা তাকে এখান থেকে বাদ করে দিয়ে আন্দোলনকে দবিয়ে দেবার মতো প্রচেষ্টাটা কিন্তু সরকার ইন্টারনেট বন্ধ করে দিলে এবং সেখানে ওই যেটা তারা বলেন যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে পারে না, এই কারণে কে যে আসলে কর্মসূচি দিবে সেইটা আসলে ধারণা করা যায় নাই। এখানে এক ধরনের আমরা যদি এটাকে বলি ওই যে আমরা বলছি স্বাধীনতা অর্জন, সেই ক্ষেত্রে একটা গেরিলা ভূমিকাও ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছিল। দেখুন আসলে আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম যে আমাদের আসলে যে জেনারেশনটা আছে এরা আসলে আন্দোলন সংগ্রাম দেখতে বা বিভিন্ন দেশে কিরকম আন্দোলন হয় বা এর আগেও হয়েছে, সো আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে যে আরব বসন্ত, হ্যাঁ আন্দোলনের সময় আসলে কি হয় যে আসলে নেটগুলো ইন্টারনেট অফ করে দেওয়া যেতে পারে। সো আমরা যখনই বুঝতে পেরেছি যে ইন্টারনেট অফ করে দেওয়া হতে পারে, এর আগেই কিন্তু আমরা একটা ঘোষণা কিন্তু আমাদের পাবলিকলি চলে গেছে, সেটা হচ্ছে কি ইন্টারনেট অফ করে দেওয়া হলে আমাদের আন্দোলন চলমান থাকবে, যে আমাদের যে কর্মসূচি যেমন কমপ্লিট শাটডাউন, তখন আমরা বলেছিলাম যে কমপ্লিট যে শাটডাউনটা আছে সেটা চলমান থাকবে। সুতরাং ছাত্র জনতা কিন্তু আমাদের এই ডাকে সাড়া দিয়েছিল এবং তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং সকলের মাঝে যে একটা স্ট্রং কমিউনিকেশন ছিল এবং সকলের প্রতি যে একটা বিশ্বাস ছিল যে না, আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা যারা ছাত্র জনতা আছি, আমরা সবাই এক অভিন্ন, আমরা আমাদের যেই যৌক্তিক অধিকার, সেই যৌক্তিক অধিকারের দাবিতে আমরা রাজপথে এসেছি, আমাদের দাবিটা আমরা আদায় করে নিব, যে সেটা যত হামলাই হোক, যত মামলাই হোক, যত লাশই পড়ুক, যতই জীবন দিতে হোক। তার এই ব্যাপারটিতে কিন্তু আমাদের সকলের এক এবং অভিন্ন চিন্তাটা ছিল নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে। সো এই বিষয়টার আসলে আমাদেরকে আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছে এবং শিক্ষার্থী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অভিভাবকদের পেলেন কিভাবে সঙ্গে? দেখেন, আমাদের ছোট ছোট বাচ্চারা যখন রাজপথে এসেছে, তাদেরকে যখন মারা হচ্ছে, সে সময় যারা অভিভাবক তারা তো তাদের প্রতি একটা দরদ ফিল করেন এবং একই সাথে যে দাবি, সেই দাবিটাও তো আর যারা অভিভাবক আছেন তারা এটা বুঝতে পারেন। সরকারি চাকরিতে যদি এই বৈষম্যমূলক কোটা থেকে যায়, তাহলে অভিভাবকরা তো বুঝতে পারেন যে সামনের দিনে তার সন্তান বৈষম্যের শিকার হবেন, এটা তো তারাও বোঝেন। এবং একই সাথে যখন তিনি দেখেন যে তার সন্তানকে রাজপথে মারা হচ্ছে, তখন তো বাবা মা আর ঘরে বসে থাকতে পারেন না। ইভেন আমরা দেখেছি যে ঘরের মধ্যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন কেউ, তাকে গুলি করে আহত করা হলো, খুন করা হলো, এরকম ধরনের ঘটনাগুলো ঘটেছে। তো সেই সময়টাতে তারা তো আর বাসায় বসে থাকতে পারে না, খেলছিল, তারা এসেছেন, রাজপথে এসেছেন এবং এসে আমাদের সঙ্গে দাঁড়িয়েছেন এবং এই বিষয়টা কিন্তু আন্দোলনকে আরো তুঙ্গে নিয়ে গিয়ে। আমি একটা বিরতিতে যাব, ফিরে এসে হাসিব এবং আক্তার আপনাদের কাছে জানা যে এই যে আন্দোলনের যেটা যে বৈষম্যর ব্যাপার, আমরা আন্দোলনে কিন্তু দেখেছি আপনাদের সঙ্গে সকল শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছে। আমরা যদি ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য জেলা উপজেলা বলি, সেখানেও তো এক ধরনের শ্রেণী ছিল, তাই না? সেই শ্রেণীটা কিন্তু ভেঙে গিয়েছে। আমাদের ঢাকার অভিজাত এলাকার মানুষজন এসছে, নানা রকম মানুষ, হ্যাঁ, নানা পেশার মানুষ এসে যোগ দিয়েছে। এই আন্দোলনের মধ্যে দিয়ে যে আপনারা যে বৈষম্যটা কমিয়ে আনলেন বা বৈষম্যটা ভেঙে দিলেন, সেটা আসলে সামনে কীভাবে রক্ষা হবে সেটা জানতে চাবো। বিরতি থেকে ফিরে এসে দর্শক যাচ্ছি, এখন প্রকাশের বিরতিতে ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন হাসিব আল ইসলাম এবং আক্তার হোসেন। ফিরে এলাম। এখন প্রকাশে আমি জানতে চাচ্ছি যে এই জুলাই আসলে কত দীর্ঘ হবে এবং জুলাইটা টেকসই হবে কিনা। আমি বলছি যে জুলাইটা ফুরোবে না, এই বৈষম্যহীন সমাজ যেটা গড়ার যে স্বপ্ন ছিল সেটা থাকবে। আমরা বিভিন্ন মাস আসবো, আমরা অগাস্টে আছি, সেপ্টেম্বরে যাব, কিন্তু যে চেতনার কথা বলছি যে জুলাই বিপ্লব, সেটা কতটুকু টেকসই বা অক্ষুণ্ণ রাখা যাবে? দেখেন, আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে বৈষম্যের ব্যাপারটা আছে, কিন্তু আমরা যারা এই আন্দোলনে আছি সকলে আন্দোলনের সময়টাতে খুব ভালো করে খেয়াল করেছি যে একজন রিক্সা চালক এবং ঢাকার একেবারে এলিট ঘরানার মানুষ, তারা একই সঙ্গে রাজপথে এসে দাঁড়িয়েছেন এবং একই সঙ্গে তারা গুলির মুখোমুখি দাঁড়িয়েছেন। কেউ যদি আহত হয়েছেন তো তাকে অপরজন সাহায্য করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। এই যে মেলবন্ধনটা তৈরি হলো এই আন্দোলনের মধ্য দিয়ে, সেটা কিন্তু আমাদের সমাজের মনস্তত্ত্বের মধ্যে যে বৈষম্যের জায়গাটা আছে সেটাকে ভেঙে দিতে সক্ষম হয়েছে। এটাকে সামনের দিকে আরও ক্যারি করে নিয়ে যেতে হবে। এই জায়গায় আমরা যারা আছি, আমরা সবসময় মানবিক মর্যাদা সেটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে চাই। একজন ব্যক্তি তার যে মর্যাদা আছে, তিনি যদি সেই মর্যাদা নিয়ে বাঁচতে পারেন, তাহলে কিন্তু বৈষম্যের যে আলাপটা সেটা আর থাকে না। তিনি এলিট ঘরানায় থাকেন আর তিনি সমাজের যে একেবারেই নিম্ন শ্রেণীর পেশা বলে যাকে মানুষ বলে তথাকথিত, সেই পেশায় যদি তিনি থাকেন, তাতে কিন্তু আর ভেদাভেদের জায়গাটা থাকে না। কেউ রিক্সা চালান বা কেউ ভ্যান চালান, সে কুলি মজুরের কাজ করেন, কিন্তু তার যে মর্যাদা আছে, তার মর্যাদাকে যে কেউ ক্ষুণ্ণ করতে পারে না, এটা যদি এনশিওর করা যায় তাহলে কিন্তু বৈষম্যের জায়গাটা কমে আসে। তাকে ব্যক্তির মর্যাদাটা, হ্যাঁ, ব্যক্তির মর্যাদা
সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এইটা বৈষম্যকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট হবে। কিন্তু আমি হাসিবের কাছে একটু জানতে চাই এই যে জুলাই বিপ্লবের পর অনেকে পদ পদবি পাবেন, বা তার স্বার্থটা উদ্ধার হলো যে সে অনেক দিন যাবৎ কেউ হয়তো কোনো পদে ছিলেন, সে সরে গেছেন, তারপর হাসিব আসলেন, হাসিব বসলেন, আক্তার বসলেন, বা আমি বসলাম। তখন আবার এই যে রাজপথে যারা নেমেছিলেন, এই যে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন নিয়ে, যে এই গ্রাফিতি, এই কুয়াশা বৃষ্টিতে গ্রাফিতিও মুছে যাবে, আন্দোলনে কি মুছে যাবে, এই চেতনা না, কি মুছে দেখুন এই যে মানে বর্তমান সময়ের যে ছাত্র জনতা যে জুলাইয়ের যেই বিপ্লবের সাথে সামিল হয়েছে, তাদের একটা চিন্তা ছিল, একটা চেতনা ছিল। তারা চেয়েছিল যে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা। সুতরাং আমরা কিন্তু আসলে যে সিস্টেমটা, এক্সিস্টিং সিস্টেম আছে, আমরা কিন্তু এই সিস্টেমটার পরিবর্তন চাচ্ছি। সুতরাং এই সিস্টেমের পরিবর্তন করলে হবে কি, ধরেন যে আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি কি রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠানগুলো ছিল, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এক প্রকার দলীয়করণ হয়ে গিয়েছিল। সুতরাং দেখা গেছে যে কি একজন অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, আর একজন হচ্ছে ধরেন যে আওয়ামী লীগের একজন লিডার। আওয়ামী লীগের লিডার যেই টোনে কথা বলছেন, যেই বয়ানে কথা বলছেন, একজন অ্যাডমিনিস্ট্রেটিভে যে আছেন বা অ্যাডমিনিস্ট্রেশনে যে দায়িত্বে আছেন, তার টোন, তার বয়ান কিন্তু সেম হবে না, বা একটা সভ্য রাষ্ট্রের জন্য এক ধরনের কথাবার্তা বলাটা উচিত হবে না বা কাম্য না কখনোই। দেখা গেছে যে কি পুলিশ কমিশনার একজন আওয়ামী লীগ নেতার মতো কথা বলছেন, যে অনেক জায়গায় ডিসি আছেন তারা হচ্ছে আওয়ামী লীগ নেতার মতো কথা বলছেন। রাজনৈতিক ভাষ্য চলে আসছে, রাজনৈতিক ভাষ্য। এবং জুডিশিয়াল রায়ের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে অনেকটা রাজনৈতিক একটা আওয়ামী ভাষ্য সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তার মানে কি বাংলাদেশের যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদী ব্যবস্থাটা এমনভাবে স্থাপন করা হয়েছিল যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে ফেলা হয়েছিল। সুতরাং আমরা এই মুহূর্তে চাচ্ছি যে এই প্রতিষ্ঠানগুলো একটা সংস্কার করা হোক। এই সংস্কার করা হলে ক্ষমতায় যেই থাকুক না কেন, পদে যেই বসুক না কেন, কিংবা চেয়ারে যেই বসুক না কেন, সে যাতে এই ফ্যাসিবাদী ব্যবস্থাটা কায়েম না করতে পারে, তাহলে কিন্তু একটি বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ আমি ডাকসুর সাবেক নেতাকে বা জানতে চাই যে এর আগেও কিন্তু যে 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল, তার মাধ্যমে এই যে রূপরেখা ছিল, তারপর কিন্তু এই যে বিএনপি সরকার ক্ষমতা আসলো, তারপর আবার আওয়ামী লীগ সরকার, 4 দলীয় জোট সরকার, নানা নামে এসছে, তাই না? সেখানেও কিন্তু পরবর্তীতে কিন্তু সেই রূপরেখা বা যেটা হাসিব বলল, সেই জায়গাটা কিন্তু আমরা পরে আর দেখতে পাইনি। আপনি ডাকসুতে ছিলেন, হ্যাঁ, আপনিও নিশ্চয়ই এই বিষয়গুলো জানেন। এবার আমরা সেই জায়গা থেকে আসলে জনগণ মুক্ত হবে কিনা, বা নতুনভাবে পথ চলা আসলে কি শুরু হলো? এবার এক দফা যখন ঘোষণা করা হয়, তখন বেসিক যে বিষয়টা আমাদের মাথায় ছিল তা হলো ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত যেন এখানে এই দেশে আসে। তো সে জায়গা থেকে কিন্তু দেশের সর্বত্র পরিবর্তনের একটা ঢেউ মানুষ দেখতে চায়। এবং একই সাথে এবারের যে গভর্নমেন্টটা ফর্ম হলো, অন্তর্বর্তীকালীন সরকার, সে সরকারটা কিন্তু ছাত্র জনতার সম্মিলিত মতামতের ভিত্তিতে কিন্তু এই সরকারটাই এসেছে। এর আগে যেভাবে ছিল জিনিসগুলো, তাদের কিন্তু আলাদা করে সংস্কারের জায়গাগুলোতে কাজ করার তেমন একটা জায়গা ছিল না। কিন্তু এবারের সরকারের কাছে আমাদের অনেকগুলো জায়গায় আমরা সংস্কার চাই। আইনের জায়গায় যেমন আমরা সংস্কার চাই, একই সাথে আমরা সংস্কার চাই প্রতিষ্ঠানের প্রত্যেকটা জায়গায়। আমরা দেখতে চাই যে বাংলাদেশে যে নির্বাচন, সে নির্বাচন ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়া হলো, এরকম ধ্বংস করে দেওয়ার মতো পরিস্থিতি যেন এদেশে আর তৈরি না হয়। এখানে যেন ক্ষমতা রোটেশন হয় জনগণের উইলের ভিত্তিতে, পিপলস উইলের ভিত্তিতে যেন ক্ষমতা রোটেশনটা হয়। এটা যে ক্ষমতার ভারসাম্য আছে সেটার জন্য খুব জরুরি একটা বিষয়, এবং সেটা আমাদের যে স্পিরিট সেটার জন্য অবশ্যই কার্যকরী হবে। আমাদের বিচার বিভাগকে আমরা দেখেছি, এস.কে সিনহার মতো ব্যক্তিকে প্রধান বিচারপতি, তাকে এখান থেকে বের করে দেওয়া হলো। এরকম ধরনের যেন ব্যাপারটা এখানে না ঘটে, বিচার বিভাগ যেন পুরোটাই স্বাধীন হতে পারে। দুর্নীতি দমন কমিশনের মতো জায়গাগুলো আছে, তারা ফাংশন করতে পারে নাই, কারণ নেতা দিয়ে তাদেরকে দমিয়ে রাখা হয়েছে। অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোকে আসলে সংস্কার করা সম্ভব হয়ে ওঠে নাই। পুরনো মনস্তত্ত্ব, পুরনো দিনের আইন, পুরনো কাঠামো, সেগুলোই এখানে স্থির করেছিল। কিন্তু এখন আমরা যেটা মনে করি, সেটা ফেসিবাদী যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার বিলোপের জন্য আমরা একটা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গিয়েছি। আমাদের হয়তো আরও গণঅভ্যুত্থান প্রয়োজন হতে পারে। আমরা রাজপথে আমাদেরকে আরও থাকতে হবে, আমরা এটা মনে করি। এবং আমরা শিক্ষার্থীরা কমিটেড, যারা জনতা আছেন, যারা এই আন্দোলনের স্পিরিটকে ধারণ করেন, গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন, তারা কমিটেড যে আমরা নতুন একটা বন্দোবস্তের দিকে আগাবো, যে বন্দোবস্ত আমাদেরকে আগের জায়গায় ফিরিয়ে দিয়ে যাবে না, নতুন সম্ভাবনার বাংলাদেশের দিকেই নিয়ে যাবে। আসিফের কাছে ফিরতে চাই যে আমরা দেখছি যে এই যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকেই প্রতিদিনই রাজপথে অনেকে নানা রকম দাবি নিয়ে আসছেন, নানা শ্রেণী পেশার মানুষ আসছেন দাবি নিয়ে। আবার আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে বিভিন্ন পদ থেকে মানুষ, বিভিন্ন ধরনের শিক্ষককে নামিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন পদ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন হাসিব?
আচ্ছা দেখুন, রাস্তায় যে মানুষজন নেমে আসছে এই ব্যাপারটাকে আমি খুব ইতিবাচকভাবে দেখছি। আসলে মানুষজন কিন্তু 15 বছর বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছেন, বিভিন্ন তাদের যে অধিকার ছিল সেই অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছিলেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা হোপ দেখতে পাচ্ছে, তারা আশা দেখতে পাচ্ছে যে আমাদের দাবিগুলো হয়তো বা এখন বাস্তবায়ন হবে। এই সরকারের কাছে তাদের এই যে একটা বিশ্বাসের জায়গা বা আস্থার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমরা তৈরি মানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা কিন্তু তৈরি করতে পেরেছে। এজন্যই কিন্তু রাস্তায় মানুষজন তাদের দাবি যে বাস্তবায়ন হবে এই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে নেমে আসছে। পুঞ্জীভূত দাবি। হ্যাঁ, তাদের যে পুঞ্জীভূত দাবিগুলো ছিল, তারা যে বৈষম্যের শিকার হচ্ছিলেন, তাদের যেই মানে হচ্ছে যে অধিকারগুলো তাদের পাওয়ার দরকার ছিল তারা পাননি, বঞ্চিত হয়েছিলেন এতদিন, সেইগুলো পাওয়ার দাবিতেই কিন্তু তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রেখে, একটা আস্থা এবং বিশ্বাস রেখে কিন্তু তারা রাজপথে আসছেন। সুতরাং এই ব্যাপারগুলোকে আমরা খুবই ইতিবাচকভাবে দেখছি। আর আপনি যেটা বললেন যে আসলে বিভিন্ন পদ থেকে পদত্যাগ করানো, দায়িত্ব থেকে সরানো, দেখুন আসলে আমরা আমাদের ব্যক্তিগত পছন্দের বা অপছন্দের জন্য কাউকে কোনো পদ থেকে সরাচ্ছি না। শিক্ষার্থী এবং ছাত্র জনতার সকলের একটা সম্মিলিত সুর হচ্ছে কি, সকলের সম্মিলিত সুর হচ্ছে এই যে একটা গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশে জুলাই মাস এবং আগস্ট মাস ধরে, এই গণহত্যার সাথে সম্পৃক্ত কোনো না কোনোভাবে সম্পৃক্ত, হয়তো হুকুমদাতা কিংবা সরাসরি এই গণহত্যায় অংশগ্রহণ করেছে, বা যারাই এই গণহত্যার সাথে সম্পৃক্ত থাকুক না কেন, সেটা জুডিশিয়াল সেক্টর হতে পারে, শিক্ষক হতে পারে, কিংবা কোনো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যক্তি হতে পারে, কিংবা পুলিশ প্রশাসনে থাকতে পারে, যারাই এই গণহত্যার মদদ দিয়েছে, হুকুম দিয়েছে এবং এই গণহত্যাকে ইনফ্লুয়েন্স করেছে, তাদেরকে বাংলাদেশের শিক্ষার্থী সহ বাংলাদেশের ছাত্র জনতা তারা তাদেরকে এরকম একটা দায়িত্বশীল পদে দেখতে চাচ্ছে না। কারণ তাদের এখানে আরও বেশি পেশাদারিত্বের আচরণ করার দরকার ছিল। কোনো একটা পলিটিক্যাল পার্টির প্রতি অন্ধভক্ত হয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। বা একটা রাষ্ট্রের জন্য একটা কত বড় একটা হুমকি স্বরূপ আপনি বুঝতে পারছেন যে একটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে দায়িত্বশীল পদে থেকে সেটা কি প্রশাসনিকভাবে সম্ভব ছিল না যে একজন আপনারা এখনো বেশ করে আক্তার চলে গিয়েছেন, আপনি তো শিক্ষার্থী, যে একজন শিক্ষককে এভাবে সবাই যে বা একজন উপাচার্যকে, একজন ডিনকে, এইটাকে আমি বলছি। দেখুন এখানে দেখুন যখন শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি করে মেরে ফেলা হয়েছিল, তখন বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি বলেছিলেন কি বিশ্ববিদ্যালয়ের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। অথচ এই বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু এই পুলিশদেরকে এনে শিক্ষার্থীদেরকে মার খাইয়েছিলেন। একটা গণহত্যার যে একটা গ্রাউন্ড তৈরি করে দেওয়া, সেই গ্রাউন্ড তৈরি কিন্তু তারাই করে দিয়েছিলেন। আমি একটু আক্তারের কাছে এই মন্তব্যটা, আমরা মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাচ্ছে না গণহত্যার সাথে। আমি বিশ্ববিদ্যালয় স্কুল পর্যায়ে চলে গিয়েছে সেটা জানতে, আক্তার এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে ব্যাপার হলো যে যারা এই সময়টাতে প্রশাসনিক দায়িত্বগুলোতে ছিলেন, সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হোক বা গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান হোক বা অন্য কোনো জায়গায় হোক, তারা যে ভূমিকাটা নিয়েছিলেন একেবারে দলীয় লেজের ভিত্তিক একটা ভূমিকা তারা নিয়েছিলেন, দলদাসের মতো ভূমিকা নিয়েছিলেন। সে জায়গায় একটা পুঞ্জীভূত ক্ষোভ আছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী বা ওই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আরও অভিভাবক যারা আছেন তাদের একটা ক্ষোভের জায়গা আছে। কিন্তু যেহেতু বর্তমানে এখানে একটা সরকার গঠন করা হয়েছে, সে সরকার গঠন করা হয়েছে যে প্রসিডিউরাল যে জায়গাগুলো আছে আর কি, সেই জায়গাগুলোকে মেনটেন করে পদত্যাগের যে বিষয়গুলো আছে আর কি, সেই বিষয়গুলোকে নিশ্চিত করতে পারাটা সব থেকে ভালো ব্যাপার হবে। কিন্তু আমরা কিন্তু মানুষের যে ক্ষোভ আছে সেই ক্ষোভকে কিন্তু আমরা কি করতে পারি না, দমিয়ে রাখতে পারি না। মানুষের ক্ষোভকে কিন্তু আমরা একেবারেই কোনোভাবেই এটাকে অপ্রাসঙ্গিক আমরা করে দিতে পারি না। কারণটা হলো দীর্ঘ সময় ধরে তারা দেখে এসেছেন, আমরা দেখেছি অনেক বিশ্ববিদ্যালয়ে, অনেক এমনকি একেবারে গ্রাম পর্যায়ের স্কুল প্রতিষ্ঠানেও শিক্ষকরা সরাসরি তাদের ছাত্রদেরকে বাধা দিয়েছেন। যে শিক্ষক আওয়ামী লীগের দলান্ধ হয়ে শিক্ষার্থীদেরকে বাধা দিয়েছেন সেই সময়টাতে, তিনি যে উগ্র আচরণটা তখন করেছেন, তার তো একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আমরা একটা আলোচনা ফিরবো, এটা বিরতিতে যাচ্ছি। দর্শক এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন হাসিবুল ইসলাম এবং আক্তার হোসেন। ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমি আক্তার আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দলকে আমরা জানি চিনি, আপনার সেই রাজনৈতিক দলের মধ্যে যে গণতান্ত্রিক যে পদ্ধতিটা নেতা নির্বাচনের ক্ষেত্রে, সেটা তৃণমূল পর্যায় থেকে একদম শীর্ষ পর্যায়ে, এবং সেখানে ভিতরে কোনো বৈষম্যর যে ব্যাপারগুলো, সেগুলি কীভাবে সংস্কার করা হবে রাজনৈতিক বিষয়গুলো, এবং পাশাপাশি এটাও বলবেন যে ছাত্র সংগঠন, হ্যাঁ, এই যে ছাত্র সংসদ, সেগুলি আবার ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনার মতামতটা যদি একবারে জানিয়ে দেন। ছাত্র সংসদ সবসময়ের জন্য ওপেন থাকা দরকার। আমরা দেখেছি যে 90-এর দশকের পরে 28 বছর পরে 2019-এ এসে ডাকসু নির্বাচন হলো, এবং তারপরে আর কোনো ডাকসু নির্বাচন হলো না। এবং ডাকসু নির্বাচন যখন হয় তারপরে আমরা ক্যাম্পাসে দেখলাম যে তখন যে বদ্ধ পরিবেশটা ছিল, সেখান থেকে যেন একটা মুক্তির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। তারা কিছু পরিমাণে কথা বলার মতো অবস্থায় তারা আসতে পারছে।
কিন্তু দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন বা জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো বলেন, কোনো জায়গায় আর কোনো ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে না। এটা কিন্তু শিক্ষার্থী যারা আছে তাদের বৈধ প্রতিনিধিত্বকে সরাসরি নাকচ করে দেওয়া। তাদের কিন্তু বৈধ প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার আছে, এবং এই জিনিসটা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে থাকতো, ছাত্রদের প্রতিনিধি তারা তাদের ছাত্র সংসদের মাধ্যমে পাবেন, তাদের অধিকারগুলো সেখানে তারা উপস্থাপন করবেন, এবং প্রশাসনে যারা আছেন তাদের সঙ্গে আলাপচারিতা থেকে শুরু করে নিয়ে ডিলের যে বিষয়গুলো আছে ছাত্রদের অধিকার নিয়ে তাদের প্রতিনিধির মাধ্যমে তারা করতে পারবেন। তাহলে কিন্তু হলগুলোতে যে দখলদারিত্বের জায়গাটা আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনে যে সন্ত্রাসের মতো ব্যাপারগুলো ঘটতেছিল, এই বিষয়গুলো কিন্তু কমিয়ে নিয়ে আসা সম্ভব ছিল, বা এগুলো একেবারে শূন্যের কোটায় হয়তো নেমে আসতো, কিন্তু সেটা কিন্তু করা সম্ভব হয়নি। এটা যেমন একটা জায়গা আছে, সে জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের কাছে চাইবো যেন অতি দ্রুত বিশ্ববিদ্যালয়গুলো স্বাভাবিক হওয়া মাত্রই যেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা কলেজে, সব জায়গায় যেন ছাত্র সংসদ নির্বাচনগুলো দেওয়া হয়। আর আপনি বলেন রাজনৈতিক দলগুলোর কথা, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর অধিকাংশের ক্ষেত্রেই অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে অভাব রয়েছে, এবং আমরা দেখেছি যে একেবারে পারিবারিক সিলসিলার জায়গা থেকেই কোনো একজন জায়গায় কেউ এমপি, তার ছেলেই এমপি হয় পরবর্তীতে এসে, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পথ পরিক্রমা, সেই জায়গায় কিন্তু বাংলাদেশের মানুষের জন্য একটা অস্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখন নতুন একটা শক্তি এখানে দেখতে চায়, নতুন একটা এখানে রাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে চায়। আমরা যে জায়গায় যাচ্ছি, যার সাথেই আমরা কথা বলছি, আমরা তাদের কাছ থেকে এই পরামর্শটা কিন্তু পাচ্ছি যে না, আগে যেভাবে চলেছে এইভাবে আর রাজনীতিকে এখানে কন্টিনিউ হতে দেওয়া সম্ভব না। আমরা এখানে নতুন রাজনৈতিক ধারা দেখতে চাই, যে রাজনৈতিক ধারার মধ্যে আসলে দলের অভ্যন্তরে যেমন গণতান্ত্রিক চর্চা থাকবে, একই সাথে বাইরে অন্যান্য দল যেগুলো আছে তাদের সাথে গণতান্ত্রিক ডায়ালগের মধ্য দিয়ে বাকি সবকিছু হোক। কেন মারামারি, হানাহানি, কাটাকাটির ভিতর দিয়ে, দখলদারিত্বের ভিতর দিয়ে রাজনীতি ফাংশন করবে? কেন ভোট ডাকাতি হবে? কেন রাতের ভোটের মতো জিনিসগুলো হবে? এখানে পিপলের মধ্যে ডায়ালগ থাকবে। পিপল কোনো দলের যদি ডায়ালগকে পছন্দ করে, তাদের যদি ভীষণকে সংলাপ এবং জবাবদিহিতা থাকবে। আমি হাসিবের কাছে জানতে চাচ্ছি যে রাজনৈতিক দলের সংস্কার নিয়ে ওর মন্তব্যটা কি? আচ্ছা দেখুন, আসলে বর্তমান সময়ে যেটা চাচ্ছে ছাত্র জনতা থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, আসলে দেশের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু একটা সংস্কার চাচ্ছে তারা। দেখা যায় যে কি তারা ব্যালেন্স অফ পাওয়ারের দিকে যেতে যাচ্ছে। যেমন হচ্ছে অনেক দাবি বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে জনমানুষের ব্যাপারেও শোনা যাচ্ছিল একটা বিষয়, বা এটার আসলে অনেকটা জনমত আছে। যেমন হচ্ছে প্রেসিডেন্ট যেমন দুইবারের বেশি নির্বাচন হওয়া যায় না, ঠিক সেমভাবে প্রাইম মিনিস্টারও যদি এরকম করা হয় তাহলে কিন্তু একটা ব্যালেন্স অফ পাওয়ার আসে, কিংবা দলের যেই প্রধান থাকবে সে যাতে মানে সরকারেরও প্রধান না হয়, এইভাবে কিন্তু একটা ব্যালেন্স অফ পাওয়ারের দিকে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা পরিবারতন্ত্র দেখা যায়, সেই পরিবারতন্ত্রের মধ্যে থেকে সেই দলগুলোরই বেরিয়ে আসতে হবে। যদি তার দলের যেই মানে জনসম্পৃক্ততা, তারা যদি সেটা বৃদ্ধি করতে চায় এবং মানুষের যদি আস্থা পেতে চায়, এবং তাদের যে যারা নেতাকর্মী থাকবে তাদের যদি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চায় আরও দৃঢ়ভাবে, এবং তাদের দলের প্রতি যাতে তাদের ডেডিকেশনটা থাকে, এবং দল যেহেতু রাজনৈতিক দল যেহেতু দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে, সো দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে কিন্তু রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই আসাটা আসলে সবার কাছে প্রত্যাশিত। সুতরাং সেক্ষেত্রে রাজনৈতিক দলেরও যেসব ইন্টারনাল যে সকল সমস্যাগুলো আছে সেগুলো সংস্কার আমি প্রয়োজন মনে করছি। বিশেষ করে পরিবারতন্ত্র বা পরিবারের যে কোটার মাধ্যমে অনেক সময় পদ পদবি পেয়ে যায়, এই ব্যাপারগুলোতে এই রাজনৈতিক দলগুলো তো আসলে কাউন্সিল সিস্টেম করা উচিত, তাদের নেতা নির্বাচনেও সেখানেও আসলে একটা গণতন্ত্রের চর্চা হতে পারে। এই ব্যাপারগুলোতে আমার আসলে আমি আক্তার আপনার কাছে আবার আসছি যে গতকাল একটি দেখা গিয়েছে দাবির মুখে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন তাদের পরীক্ষাটা বাতিল করা হয়েছে, যে পর্যন্ত হয়েছে তারপর হবে না। এটা নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গায় নানা রকম মন্তব্য শুনতে পাচ্ছি। কোনো কলেজের শিক্ষার্থীরা বলছেন যে আমরা পরীক্ষা দিব, অভিভাবকরা বলছেন, অনেকে বলছেন দীর্ঘ মেয়াদে তাদের জন্য সমস্যা হবে পরীক্ষা না দেওয়াটা। তা আপনার মতামতটা জানতে চাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে পরীক্ষা হওয়াটা খুবই জরুরি বিষয়, কারণ শিক্ষার্থীরা যে পাঠ্যক্রমের ভিতর দিয়ে গিয়েছেন, পাঠের ভিতর দিয়ে গিয়েছেন, এটার একটা মূল্যায়ন হওয়া প্রয়োজন আছে। যে কোনো শিক্ষার্থী তারা যদি অটোপাসের ভিতর দিয়ে যায়, একেবারে বারবার যদি এরকমটা করতে থাকে, তাহলে তো আমরা মেধার যে যাচাই, মেধার যে মূল্যায়ন, সেটা তো আমরা করতে পারছি না। এবং একই সাথে শিক্ষার্থীরা তারা কিন্তু অলস হয়ে পড়বে, দীর্ঘ মেয়াদে তাদের জন্য এটা কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের সামনে যদি পরীক্ষা থাকে, সে পরীক্ষার জন্য কিন্তু তারা পড়ালেখাটা করে এবং নিজেদেরকে সেভাবে প্রিপেয়ার্ড করে, কিন্তু তার কাছে যদি পরীক্ষাই না থাকে তাহলে সে তো আর পড়ালেখাটা করতে চাইবে না, সে তো আর প্রিপেয়ার্ড হবে না। তাহলে সামনের দিনের যে বিশ্ব আছে, সেই বিশ্বের সামনে, এবং তার নম্বরটাও তো খুব জরুরি সামনের উচ্চ শিক্ষার জন্য। অবশ্যই। এবং একই সাথে যে বিষয়টা, সেটা দেখেন যে যারা আন্দোলন করলেন,
তাদের বিপক্ষেও কিন্তু সারা দেশে নটরডেম কলেজের শিক্ষার্থীদের আমি একটা নোটিশ দেখেছি, আরো অনেক কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু চাইছেন যে পরীক্ষাটা হোক, কিন্তু সেটার একটা ফরমেশন নিয়ে তাদের ভিতরে আলাপ আছে। কিন্তু আমরা দেখেছি কালকের যে আন্দোলনটা, সে আন্দোলনে এমন কিছু ব্যক্তিকেও লিডে দেখা গেছে যে ব্যক্তিরা হয়তো এবারের পরীক্ষার্থী নয়, তারা হয়তো আরেকটু সিনিয়র। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আশঙ্কা। সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকবে সম্মানিত উপদেষ্টাদের কাছে, বা এই জায়গায় যে এখানে কি করা? এই জায়গাটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমরা যেটা মনে করি পরীক্ষার সময়টা হয়তো একটু, যেহেতু অনেকে বলেছেন যে চিকিৎসাধীন আছে বা একটা বিরতি গিয়েছে, তারিখ তো একটু সরিয়ে নেওয়া যেত নাকি আপনার? হ্যাঁ, যারা এবারে ইন্টার পরীক্ষার্থী আমরা তাদের থেকে কিছুটা হলেও সিনিয়র, এবং বাকি যারা দেশের জনগণ আছেন তারা সবাই কিন্তু, অভিভাবক যারা আছেন তারা সবাই এটা মনে করেন শিক্ষার্থীরা যদি পরীক্ষার ভিতর দিয়ে যায় তারা তাদের ব্যথার মূল্যায়নটা করতে পারবে এবং একই সাথে তারা তাদের ব্যথাকে আরও শানিত করতে পারবে। এটাই তাদের কাছে আমাদের পরামর্শ যে যদি, হ্যাঁ অনেকেই এই আন্দোলনে আপনাদের মধ্য থেকে এসেছেন এবং তারা আহত হয়েছেন, অনেকেই শহীদ হয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের জন্য তো অবশ্যই আমরা মাগফিরাত কামনা করব, কিন্তু যারা আহত হয়েছেন তাদের সুস্থ হওয়া পর্যন্ত একটা সময়ের ব্যাপার কিন্তু আপনারা আলাপ করতে পারেন। কিন্তু যেভাবে সচিবালয়ে ঢুকে বাধ্য করা হলো, সে বাধ্য করার প্রক্রিয়াটা কোনোভাবেই এটাকে কিন্তু মানে খুব ভালো ফল, এবং এটা যাতে অনুকরণীয় না হয়, তাই না হাসিব? আমরা একটু বিরতিতে যাই, ফিরে এসে আবার এই সংস্কার নিয়ে কথা বলবো। আপনার দপ্তর বা এই যে মন্ত্রণালয়গুলো যে বিভিন্ন উপদেষ্টা আছেন, বলা হচ্ছে সমন্বয়ক হিসেবে অনেকে কাজ করবেন, সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে কিনা, কিভাবে হবে একটু জানতে চাবো আপনাদের কাছে। দর্শক, যাচ্ছি এখন প্রকাশ্যে বিরতিতে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন হাসিব আল ইসলাম এবং আক্তার হোসেন। এলাম এখন প্রকাশ্যে। বলা হচ্ছিল যে যে উপদেষ্টারা দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব নিয়েছেন, তারা কাজ করবেন, সঙ্গে সঙ্গে মানে দুইজন তো সমন্বয়কদের মধ্যে থেকে দুজন প্রতিনিধি আছেন, পাশাপাশি অন্যরাও সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। সেই প্রক্রিয়াটা আপনারা শুরু করেছেন কিনা, বা কি পদ্ধতিতে সেটা করছেন? এখন পর্যন্ত সে প্রক্রিয়াটা একেবারে ইন্টারনাল জায়গায় আছে, কারণ আসলে আনুষ্ঠানিকতা হিসাবে শিক্ষার্থীরা যাতে যারা মন্ত্রণালয়গুলো পরিচালনা করছেন সেখানে আসলে দুর্নীতির কোনো ব্যাপার স্যাপার ঘটছে কিনা, সেটা সঠিকভাবে ফাংশন করছে কিনা, সে জায়গায় কিন্তু শিক্ষার্থীদের একটা দায়বদ্ধতার জায়গা আছে মানুষকে জানানোর ক্ষেত্রে, সেই বিষয়টা কিন্তু হওয়া দরকার। এবং সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে, কিন্তু কোন প্রক্রিয়ায় এটা সম্ভব হবে সেটা এখন পর্যন্ত আমরা সিদ্ধান্তে উপনীত হইনি। এবং যখনই এই বিষয়টা হবে তখন কিন্তু আমরা মানুষকে জানাবো, সবার সঙ্গে এটা পরামর্শ করে সবার সঙ্গে ডিসকাশনের ভিত্তিতেই কিন্তু এই বিষয়গুলো ঠিক করা হবে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যাতে কাজ করতে পারে শিক্ষার্থীরা, বর্তমানে যেটা সব থেকে সিভিয়ার কেস, যে আহতদেরকে চিকিৎসা দেওয়া এবং তাদেরকে সুস্থ করিয়ে নিয়ে আসা, সেই জায়গায় শিক্ষার্থীদের একটা টিম কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, যারা সচিবরা আছেন তাদের সঙ্গে মিলিয়ে কাজ করছে। এটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে সামনের দিনে। এটা এরকম আরো অসংখ্য দৃষ্টান্ত হয়তো অন্য জায়গাগুলোতেও আসবে। হাসিব, এই যে সহসমন্বয়ক হিসেবে কাজ করার ক্ষেত্রে আপনার ব্যবস্থাপত্রটা কি, যে আপনারা কীভাবে কাজ করতে চান? আচ্ছা দেখুন, আমরা শুরু থেকেই বলেছি যে এই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছে সেটা ছাত্র জনতা সরকার আমরা বলে থাকি। এরপরে আমাদের দুইজন প্রতিনিধি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে, কিন্তু বাকি যারা বাইরে আছি আমরা আসলে সরকারের সমালোচক হিসেবে থাকতে চাই, সরকারের প্রেশার গ্রুপ হিসেবে থাকতে চাই। ধরেন সরকার কোনো একটা কাজ করতে, অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটা কাজ করতে লাল ফিতার দৌরাত্ম্য হতে পারে কিংবা তাদের একটু অনিচ্ছা থাকতে পারে, কিন্তু আমরা যদি বুঝি যে জনগণের সাথে আমাদের যেহেতু সরাসরি সম্পৃক্ততা আছে, সুতরাং জনগণ যেটা চাইবে সেটা আদায়ের ক্ষেত্রে আমরা একটা পেশা গ্রুপ হিসেবে কাজ করতে চাই এবং আমরা কঠোর সমালোচক হিসেবে কাজ করতে চাই। কেননা আমরা অন্য সময় দেখতে পেয়েছি কি, যারা ক্ষমতায় যায় তাদের সাথে যাদের একটু সম্পর্ক ভালো থাকে বা তাদের দলের যারা থাকে তারা হচ্ছে এই সমালোচনার জায়গাটা একটু অন্ধ সাপোর্ট করে। আমরা আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্ধ সাপোর্ট করতে চাচ্ছি না, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছি এবং আমরা তাদের পেশা গ্রুপ হিসেবে কাজ করতে চাচ্ছি, তাদেরকে যাতে পেশার দিয়ে আমরা কাজ করতে পারি এবং তাদেরকে আমরা যৌক্তিক সমালোচনা, মানে জনমানুষের সঙ্গে যেন ক্ষমতার মানে বিচ্ছিন্নতা তৈরি না হয়, যোগাযোগটা থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে? আপনারা এই বিষয়টা নিয়ে অনেকেই বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকে শঙ্কিত, এটা কোন দিকে যাবে, কি অবস্থা, এটা নিশ্চয়ই আপনাদের নজরে আছে। এখন দেখেন যে একেবারে যখন গণঅভ্যুত্থানের অব্যবহিত পরের সময়টাতে পুলিশ বাহিনী কিন্তু কর্মবিরতিতে গেলেন, তারা কিন্তু ফিরলেন, কিন্তু সবাই যে ফিরতে পারলেন বিষয়টা কিন্তু এখন পর্যন্ত তারা হয়নি। অসংখ্য থানা আছে যে থানাগুলি এখন পর্যন্ত ফাংশন করছে না, অসংখ্য থানায় ওসি নাই, অসংখ্য থানায় আমরা কিন্তু এরকমটা দেখতে পাচ্ছি। তো এমনকি এখন পর্যন্ত সেনাবাহিনী যারা আছেন তারাও রাজপথে আছেন। কিন্তু একটা জিনিসই ভালো হয়েছে, সেটা হচ্ছে
গণঅভ্যুত্থানের পরপরের সময়টাতে আমরা বিভিন্ন জায়গায় ডাকাতির খবরগুলো শুনতে পাচ্ছিলাম, কিন্তু ডাকাতিটা কিন্তু একেবারে বন্ধ হয়ে এসেছে। কিন্তু তারপরেও কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় উন্নীত হয় নাই। অনেক জায়গায় মামলা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে থানা অনাগ্রহ প্রকাশ করছে, তারা কিন্তু মামলা রিসিভ করতে চাচ্ছে না। গণঅভ্যুত্থানের সময়টাতে যে এখানে ম্যাসাকারের যে মতো ঘটনাগুলো ঘটেছে, নিহত হওয়ার যে ঘটনাগুলো ঘটেছে, পরিবাররা মামলা করতে আসছেন, তারা মামলাটা গ্রহণ করতে চাচ্ছেন না। এরকম ধরনের ঘটনা কিন্তু আমাদের নজরে আসছে। এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত শঙ্কার একটা জায়গা কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের কাছে কিন্তু আমরা এই বিষয়টাতে জোরারোপ করছি এই জায়গায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খুব দ্রুত ঠিকঠাক করা না যায় তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। কারণ আমরা অভ্যুত্থানের সময়টাতে দেখেছি যারা অভ্যুত্থান বিরোধী ছিলেন, সে আওয়ামী ফ্যাসিস্ট যারা, তাদের অনেকের হাতেই কিন্তু আগ্নেয়াস্ত্র ছিল। সে আগ্নেয়াস্ত্রগুলো কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় নাই। সে আগ্নেয়াস্ত্রগুলোকে ব্যবহার করে এখনও পর্যন্ত তারা কিন্তু চাইলেই যে কোনো কাউকে আততায়ীর মতো হোক বা যেমনেই হোক, সংঘবদ্ধ হয়ে হোক, তারা কিন্তু হামলা চালাতে পারে, কাউকে কিন্তু খুন করে ফেলতে পারে। এই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত আছে। আর বিভিন্ন জায়গায় আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অসমন্বয় দেখতেছি। আইন শৃঙ্খলা বাহিনী হয়তো তাদের একটা মোরাল জায়গা থেকে তারা একটা ডিপ্রেশনের মধ্যে আছে। তো আমরা চাইবো যে যারা সরাসরি এই জায়গাগুলোতে নেতৃত্ব দিয়েছে তাদেরকে তো অবশ্যই একটা বিচারের আওতায় আসবে। যারা ছিল না তারা যেন মানুষের সাথে থেকে কাজ করতে আমাদের পারে। সময় শেষ। আমি হাসিবের যেহেতু অপেক্ষাকৃত তরুণ, তার কাছে জানতে চাই, হাসিবের কাছে এই যে বিষণ্ণতা শব্দটা আক্তার বললেন, সেই জায়গা থেকে বিষণ্ণতাকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে আপনাদের জুলাই বিপ্লব কতক্ষণ সতেজ থাকবে? আচ্ছা দেখুন, আমরা দেশের মানুষের পক্ষে আছি, দেশের মানুষের সাথে আছি, এবং যেহেতু আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ আসলে জীবন দিতেও আসলে দ্বিধাবোধ করেনি, নির্দ্বিধায় তারা তাদের জীবন উৎসর্গ করেছে, রক্ত বিসর্জন দিয়েছে একটি দেশের ভালোর পরিবর্তনের জন্য, তারা আসলে এটা দেখতে চায়। সুতরাং আমাদেরও একটা দায়বদ্ধতা রয়েছে যে তাদের জন্য কিছু করা, তাদের পক্ষে থাকা, তাদের কথাগুলো বলা, বাংলাদেশের পক্ষে থাকা। হ্যাঁ, বাংলাদেশের পক্ষে থাকা, দেশের পক্ষে থাকা, দেশের স্বার্থে কথা বলা, সেটা আমরা করার সর্বোচ্চ চেষ্টা। এবং বাংলাদেশ জয়ী হোক। হ্যাঁ, বাংলাদেশ জয়ী হোক। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন এখন প্রকাশে আমাদের সঙ্গে এতক্ষণ এই আলোচনায়, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।